নমস্কার। প্রতিদিন সন্ধ্যাকালীর অনুষ্ঠান আজ বাংলার ভোটযুদ্ধ 2019। আজকের যুদ্ধে কোনো প্রতিপক্ষ নেই, সবই এক পক্ষ। তার কারণ এই মুহূর্তের সব থেকে বড় খবর যেটি, আরামবাগ লোকসভায় তৃণমূল কংগ্রেস প্রার্থী অপূর্বা পোদ্দারের সমর্থনে তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরামবাগে সভা করতে আসছেন, আরামবাগ লোকসভায় সভা করতে আসছেন। এই সভা নিয়ে বেশ কয়েকদিন ধরে নানান ধোঁয়াশা তৈরি হয়েছে। প্রথমে শোনা গিয়েছিল এই সভা কামারপুকুরে হচ্ছে, তারপরে শোনা গিয়েছিল এই সভা হরিপালে হচ্ছে, কখনো শোনা গেছে যে সভা খানাকুলে হচ্ছে। বিভিন্ন জায়গার নাম উঠে এসেছে। একটা সময় প্রায় চূড়ান্ত হয়ে গিয়েছিল গোঘাট এবং খানাকুলে সভা করছেন তৃণমূল নেত্রী। আমাদের কাছে যে খবর এসেছিল, তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় তিনি মহকুমা শাসক এবং জেলা শাসককে জানিয়েও দিয়েছিলেন গোঘাট এবং খানাকুলের সভার কথা। সেটি গতকাল সকাল 11টা সাড়ে 11টা নাগাদ এরকম খবর ছিল। তারপর বিকেলের দিকে শোনা যায় এই সভার স্থান স্থির হয়েছে চন্দ্রকোনা এবং আরামবাগ। আরামবাগে সভা হবে এরকম একটা ইঙ্গিত পাওয়া গিয়েছিল। আরামবাগে তৃণমূলের ব্লক সভাপতি স্বপন নন্দী কয়েকদিন আগে থেকেই বলছিলেন যে আরামবাগে দিদি আসবে। প্রসঙ্গত একটা কথা বলি, মমতা বন্দ্যোপাধ্যায় তারকেশ্বরে মেডিকেল কলেজ হবে ঘোষণার পরে আরামবাগের মানুষ চরম হতাশ হয়েছিল। তখন স্বপন নন্দী বলেছিলেন তারকেশ্বরে মেডিকেল কলেজ হবে, কিন্তু মুখ্যমন্ত্রী তো বলেননি আরামবাগে হবে না, আরামবাগেও হবে। স্বাভাবিকভাবেই এতটা কনফিডেন্স কোথা থেকে পেয়েছিলেন? ঠিক একইভাবে যখন সবার জায়গা প্রায় চূড়ান্ত যে খানাকুল এবং চন্দ্রকোনাতে সভা হচ্ছে, তখনও আরামবাগ ব্লক সভাপতি পারমিশন করিয়েছেন, মাঠ রেডি করার কাজ করেছেন, তারা প্রস্তুতিও নিয়েছেন। এবং কাল সন্ধ্যা পর্যন্ত যেটা খবর পাওয়া গেল, শেষ পর্যন্ত সভা হচ্ছে আরামবাগ এবং খানাকুল। খানাকুল কদিন ধরে প্রস্তুতি শুরু করেছে। খানাকুলের আজকে রীতিমতো হেলিপ্যাডের কাজ প্রায় শেষ, মাঠ তৈরি হচ্ছে, প্যান্ডেলের স্টেজ তৈরির কাজ চলছে। একেবারে দুটি প্রতিবেশী বিধানসভাতে একই দিনে 1 ঘন্টার আগু পেছু দলনেত্রী সভা করছেন, একটা খানাকুল আর একটি হচ্ছে আরামবাগ, একেবারেই পাশাপাশি। কিন্তু চন্দ্রকোনা বা হরিপাল অনেকটা দূরত্বে রয়ে যাচ্ছে। কামারপুকুরের সভা কেন বাতিল হল? এক প্রকার তো চূড়ান্ত ছিল। কি কারণ? এই দুটি সভা, পাশাপাশি দুটি সভার প্রস্তুতি কিভাবে নেবে, লোকজন কিভাবে আসবে, নানান সমস্যা আছে। এই সব নিয়ে আজকে আলোচনায় আমরা এই দুটি বিধানসভার দুজন এমন ব্যক্তিত্বকে ডেকেছি যাদের হাতে এই ব্লকগুলির এই মমতা বন্দ্যোপাধ্যায়ের সভাকে সার্থক করে তোলার অন্যতম দায়িত্ব আছে। একজন হচ্ছেন আরামবাগের তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি স্বপন নন্দী। আমার একদম বাঁ দিকে আপনাকে স্টুডিওয় স্বাগত। নমস্কার। এবং আমার ডান দিকে খানাকুল তৃণমূল কংগ্রেসের 1 নম্বর ব্লকের সভাপতি অভিজিৎ বাগ, আপনাকেও স্বাগত। নমস্কার। প্রথমেই যে জায়গাতে আসবো, আমরা যেটা আমাদের কাছে তথ্য যে গতকাল সকাল 11টা নাগাদ পার্থ চট্টোপাধ্যায়ের চিঠি প্রশাসনিকভাবে এসে পৌঁছয়। সেটি হচ্ছে সভা হচ্ছে গোঘাট এবং খানাকুল। তারপরে বিকেলের দিকে জানা গেল যে গোঘাট নয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা হচ্ছে আরামবাগ। লোকজন বলছে এটা আরামবাগের তৃণমূল ব্লক সভাপতি স্বপন নন্দী চেয়েছিলেন, এটা না হয় উপায়ও ছিল না। আপনি কি বলেন? এটা আপনারা বলছেন এই যে সভার ব্যাপারটা, এটা হচ্ছে আমাদের দলের ব্যাপার। দল থেকে যেখানে দিদির সভা করার সিদ্ধান্ত নিয়েছেন সেই জায়গাতেই হয়েছে। আপনারা এই যে বলছেন যে গোঘাট, খানাকুল, চন্দ্রকোনা, আমি তো এভাবে শুনি না। আমাদের যেভাবে নির্দেশ আসে দলের, সেইভাবে আরামবাগের নির্দেশ এসছে যে সেইভাবে আমরা আরামবাগে কাগজপত্র জমা করেছি। এটা আপনাদের কাগজের সব প্রচার মাধ্যমে নানা রকমভাবে এটাকে একটা আমাদের দলের মধ্যে একটা বিভ্রান্তকর ব্যাপার আপনারা করছেন। এটা নিয়ে তো আমাদের মধ্যে কোনো রকম আমরা জানি। আমাদের বলেছিল
যে কতগুলো মাঠ ওনারা মাঠ দেখবেন, সেই মাঠগুলো দেখে যে মাঠেতে দল সিদ্ধান্ত নেবেন। আমাদের তপন দাশগুপ্ত আমাদের জেলার সভাপতি, মন্ত্রী মহোদয়, অসীমা পাত্র আমাদের পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী, আমাদের কার্যকরী সভাপতি, প্রবীর ঘোষাল আমাদের দলের কার্যকরী সভাপতি, এনারা অনেকগুলো মাঠ দলের তরফ থেকে আমাদের কয়েকটা মাঠ ওনাদিকে বলেন যে দেখতে কোথায় কি করলে কি হয়, কোথায় কি অসুবিধে সুবিধে, এটা দলের আভ্যন্তরীণ ব্যাপার। ওনারা সব মাঠগুলোকে দেখেছেন, দেখে প্রশাসনও একটা রিপোর্ট পাঠিয়েছে, দলেরও রিপোর্ট পাঠিয়েছে যে লোকসভার মধ্যে 2টি জায়গায় সভা হবে। সেই 2টি জায়গাতে সভা হচ্ছে। আপনারা জানেন যে আমাদের দিদির পর আমাদের যাকে আমরা যুব সমাজের নয়নমণি বলি, আমাদের সর্বভারতীয় যুব সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনিও দিদি যেমন সমস্ত জায়গায় সভাগুলো করছেন, আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ও সমস্ত জায়গায় সভা করছেন। তাই আরও উনিও কয়েকটা সভা করবেন। তাই যে এটা নিয়ে আপনাদের প্রচার মাধ্যম একটু বাড়াবাড়ি করছে, এটার মধ্যে তো আমাদের কোন রকম ইগো বা কোন রকম নাই। আমি ইগোর কথা বলছি না, ধরুন গোঘাটের মাঠ তৈরির কাজ শুরু হয়ে গিয়েছিল, সেটা গোঘাটটা হলো না। কাল বিকেল পর্যন্ত, রাত্রি পর্যন্ত ঠিক ছিল যে চন্দ্রকোনাতে সভা হচ্ছে, সেটাও হলো না, কিন্তু আরামবাগ এবং খানাকুল চলে গেল। এই যে আপনি যে বলছেন যে কাল তো রাত্রিরে আমাদের জেলা প্রেসিডেন্ট, কার্যকরী সভাপতি, আমাদের আরেক কার্যকরী সভাপতি, আমাদের 3জন, আমাদের তপনদা, অসীমাদি, প্রবীরদা, ওরা আমাদের জেলার সমস্ত ডেকেছিলেন, এমপি, এমএলএ, ব্লক প্রেসিডেন্ট, এদের ডেকে সেইখানে তো কালকে সিদ্ধান্ত হয়েছে। কাল রাত্রি আমাদের 8টার পর সিদ্ধান্ত হয়েছে। আপনারা কিভাবে যে কি খবর পান, কিভাবে কি কাগজে লেখেন, এটা আমরা বুঝতে পারি না। আপনি বলছেন পার্থ চট্টোপাধ্যায়ের কোনো চিঠিপত্র? আমার যেটা চিঠি কি, পার্থদা তো আমাদের নেতৃত্ব, তিনি দিয়েছেন যে কয়েকটা জায়গা, যেমন আপনি যেটা বলেছেন যে ঠিকই, যেমন গোঘাট, খানাকুল, আরামবাগ, পুরসুরা, চন্দ্রকোনা, আমাদের হরিপাল, এই সব মাঠগুলি তো ওনারা তো নির্দেশ দিয়েছেন যে দেখতে কোথায় কি করা যায়। সেই এনারা দেখে, এনারা হচ্ছে আমাদের সর্বোচ্চ দলের, এনারা যেভাবে নির্দেশ দিয়েছেন, প্রশাসন একটা দেখেছেন, দেখে তারপর তো কাল রাত্রে ঠিক হয়েছে। যাই হোক, বিতর্ক যাই থাক, শেষ পর্যন্ত আরামবাগেতে 23 তারিখ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় সভা করতে আসছেন, পাশাপাশি খানাকুলেও তিনি সভা করতে আসছেন। অভিজিৎ বাবু, আপনাকে প্রথমে একটা কথা জিজ্ঞাসা করবো, খানাকুলে যে নিশ্চিতভাবে সভা হচ্ছে আপনারা কবে জানলেন? আমরা আজকেই জেনেছি, সকালে জেনেছি। সকালে জেনে আমরা বাকি পরিস্থিতি অনুযায়ী বাকিটা আগাচ্ছি। কিন্তু আপনাকে বলি, আমি আপনার কথা শুনছিলাম, তৃণমূল কংগ্রেসের এই মুহূর্তে জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বাংলার মা, বাংলার বিভিন্ন প্রান্তরেই আবেদন, প্রতিটা প্রান্তরে তাকে যেতে হবে। তো সার্বিকভাবেই আরামবাগ লোকসভা যে কেন্দ্র, এখানে 7টা যে আমাদের বিধানসভা কেন্দ্র আছে, তো মমতা বন্দ্যোপাধ্যায় একটা ভালোবাসার যে সিম্প্যাথি মানুষ চাইছে, 7টা বিধানসভার মানুষই চাইছে যে সেখানে যাক, কিন্তু নেতৃত্ব সম্ভব নয়, একদমই তাই। তো দলের কাছে এটাও ব্যাপার যে 42টা লোকসভা কেন্দ্রে তিনি 2টি করে সভা করবেন, এটাও মারাত্মক ব্যাপার, মানে প্রচন্ড পরিশ্রমের ব্যাপার। একদম ঠিক। সেই জায়গায় আমরা যারা 7টা বিধানসভায় এই দলের সভাপতি বলুন এবং দলের যারা দায়িত্বপ্রাপ্ত আছি বা এমএলএ সাহেব যারা আছেন 7 জায়গায়, বা আমাদের দলীয় কর্মীরা আছে, বা মামাটি মানুষ আছে এই 7টা জায়গার, সকলেই চাইছে। এই চাওয়াটা কিন্তু অন্যায় নয়। গতকাল বিকেলে যখন আপনারা শুনলেন আপনাদের ওখানে সভা হবে না, আপনাদের মন খারাপ লাগেনি? না না, কালকে তো আমাদের রাত্রিরে ঠিক হয়েছে। আপনারা যে বলছেন বই খেলা, কাল রাত্রে আসবো, আপনার কাছে আসবো। আপনার তখন কেমন লাগছিল? দেখুন, নেত্রীকে যে কোনো জায়গায় সভা হলে সকলেরই ভালো লাগবে। আর নেত্রী যদি সবার, আমাদের প্রস্তুতি আজ থেকে প্রায় 8-10 দিন আগে থেকেই চলছিল, নিশ্চয়ই স্বপন দ্বারাও একইভাবে চালাচ্ছিলেন, বা যারা যারা দল যেমন বলেছে। বিকেলের পর প্রস্তুতিটা থমকে গিয়েছিল। প্রস্তুতি সকলেরই যেমন মন খারাপ হওয়ার ব্যাপার থাকে এখানে, কারণ নেত্রী একটা আবেগ,
আবেগের নাম মমতা বন্দ্যোপাধ্যায়, উন্নয়নের নাম মমতা বন্দ্যোপাধ্যায়, ভালোবাসার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর আজকে যখন সকালে আবার শুনলেন সবার হচ্ছে আবার উজ্জীবিত হয়ে কাজ শুরু করলেন। একদম একদম একদম। স্বপনবাবু, মানে এরকম একটা সমস্যা ছিল আপনাকে আমি বলছি, আপনারা সমস্যাটাকে তৈরি করছেন। আমাদের 7টা বিধানসভাতেই আমাদের দলের পক্ষ থেকে ছিল যে আপনারা রিপোর্টটা পাঠান। যাই হোক, 23 তারিখ আপনাদের সভা, সবার কাজ কতটা গিয়েছে? সবার কাজ হেলিপ্যাড, আপনারা জানেন যে হেলিপ্যাড কালকে আমাদের আরামবাগে হেলিকপ্টার ল্যান্ডিং করবে, খানাকুড়োতেও ল্যান্ডিং করবে। হেলিকপ্টার তো উনি আসবেন। আর এমনি সবার যেসব প্রয়োজনীয় স্টেজ থেকে আরম্ভ করে যেসব প্রয়োজনীয় কাজ সেগুলো আরম্ভ হয়েছে। আচ্ছা, কাজ শুরু হয়ে গেছে। স্টেজ তৈরি, কারণ আপনারা জানেন যে বাংলার মা আসছে। যেমন সেই আমাদের আশ্বিন মাসে আমরা সারা বছর অপেক্ষা করে থাকি সেই দুর্গা পূজার জন্য, সেই রকম আমাদের এই যে এখানে আমাদের বিধানসভায় আমাদের বিধায়ক কাল ছিলেন, কাল আমাদের মিটিংয়ে এমপিও ছিলেন, সমস্ত আমাদের বিধায়করা কালকে জেলাতে ছিলেন, যে প্রত্যেকেই চাইছেন যে আমাদের এখানে দিয়ারে মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিটা বিধানসভাতেই নেতৃত্ব চাইবে। এটা অত্যন্ত কম। আশ্বিন মাসে যেমন আমাদের মা দুর্গা যেমন আসেন, এ মা দুর্গা আমাদের সেই 23 তারিখ দুপুর 2টোর সময় আমাদের আরামবাগের পারুল সংলগ্ন মাঠে আসছে। আর খানাকুড়ে তো সেই খানাকুড় যে মাঠ সেখানে আসছে। তাই কালকে হেলিকপ্টার ল্যান্ডিং হবে, প্রায় সম্পন্ন। তা এই যে আবেগ একটা যে মা আসছে, মা মানে তো বাংলার মা, উনি আবার আবেগের অপর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। মানে এখন বাংলার মা, একদিন দেখবেন উনি ভারতবর্ষের মা হবেন। আসবো মমতা বন্দ্যোপাধ্যায় এই নির্বাচনের পর ভারতবর্ষের নির্ণায়ক শক্তি হন কিনা আমরা আসবো এই আলোচনায়। অভিযোগ আপনাদের প্রস্তুতি কতটা, কারণ আপনারা আরামবাগের তুলনায় কিছুটা পরে কাজ শুরু করেছেন। আরামবাগ গতকাল থেকে শুরু করেছে, আপনারা আজকে শুরু করেছেন। আমাদের আজ প্রতিনিধি আমাদের যে প্রতিনিধি সারাদিনই আপনার এলাকায় ছিল। আমাদের কাছে যা তথ্য, আপনাদের ওখানে ছোট ছোট কিছু সমস্যা আছে, গাছের ক্ষেত্রে কয়েকটা জায়গাতে বোধহয় বাধা আছে, ওই হেলিপ্যাড নামানোর ক্ষেত্রে। আমাদের মোটামুটি মাঠ রেডি। আপনাকে বলি, এই প্রস্তুতি মানসিকভাবে আমাদের 10 দিন আগে থেকেই ছিল। যেহেতু দল সিগন্যাল দিয়েছে সকালে এবং দুপুরে আমাদের দলের কার্যকরী সভাপতি মন্ত্রী অসীমাদি এসেছিলেন, তিনি এসে সমস্ত বিষয়টা দেখেও গেছেন এবং আমাদের নির্দেশও দিয়েছেন। অলরেডি কাজ ফুলদমে চলছে, হেলিপ্যাডও কমপ্লিট হয়ে যাবে, ঘন্টা 3-4 মধ্যেই কমপ্লিট হয়ে যাবে। পুরো রাত্রি কাজ হবে, সারা রাত কাজ হবে। একদম একদম মানে দুর্গাপুজোর আগের মুহূর্তের মতো অবস্থা। একদম সারা রাত ধরে কাজ করছে, সারা রাত ধরে কাজ হবে। প্যান্ডেলেরও শুরু হয়ে গেছে। শুধু প্যান্ডেলের লোকেরা আপনাদের কাজ করছে না, দলীয় কর্মীদেরকে হাত লাগাতে হচ্ছে, কারণ সময় তো খুব কম। আপনাকে কি বললাম, যেমন ভাবে উন্নয়নের এক নাম মমতা বন্দ্যোপাধ্যায়, আবেগের নাম মমতা বন্দ্যোপাধ্যায়। তো দলীয় কর্মীরা তো সেখানে আসবেই, সেখানে হাত লাগাবেই, যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা। ফুলদমে আমাদের কর্মকাণ্ড চলছে, আশা রাখি যথা সময় সবকিছু কমপ্লিট হয়ে যাবে। ওখানে তো 2 হেভিওয়েটই আসছে। 2 তারিখ নন্দনপুর মাঠে, মানে খানাকুল 2তে সম্ভবত অভিষেক বন্দ্যোপাধ্যায় আসছেন। হ্যাঁ আসবেন, 2 তারিখ আসবেন। মানে আপনার খানাকুল তো একদম এই মুহূর্তে জমজমাট পরিবেশ। 23 তারিখ মমতা বন্দ্যোপাধ্যায়, 2 তারিখ অভিষেক বন্দ্যোপাধ্যায়। খানাকুলের সৌভাগ্য যে আমাদের প্রিয় নেত্রী দীর্ঘ সেই 98 সালে এসেছিলেন। মনে হচ্ছে কোথাও খানাকুলটা সাংগঠনিক ভাবে হয়তো কিছুটা দুর্বল, সেই জন্যই 2জন হেভিওয়েটকে আসতে হচ্ছে। এটা আপনাদের প্রচার। খানাকুল দুর্বল কি সবল, নেত্রীও নেই, আবার আপনাদের যুব নেতাও নেই, এটা খানাকুলে 2জনই আছে। কেন সন্দীপ দা, এটা মিডিয়ার প্রচার। মিডিয়া এসব ভুলভাল বলে, আমরা বলি দেখবেন খানাকুলের মানুষ, মা মাটি মানুষ খানাকুলের 23 মে প্রমাণ করবে খানাকুলের মানুষ কতটা সবল। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে খানাকুলের মানুষ আছে, ছিলেন, থাকবে। স্বপনবাবু, আপনি দীর্ঘদিনের মানুষ এবং আরামবাগ বললে ভুল হবে, আরামবাগ লোকসভাটা কি আপনি অনেকটা হাতের তালুর মতো চেনেন। লোকজনেরা বলে যে অত্যন্ত বরফ শীতল মাথার একজন মানুষ। স্বপনবাবু যদি কোনো কথা বলেন, মজা করেও বলেন, তাহলে তার পিছনে কোনো একটা ইঙ্গিত থাকে এবং সেটা হয়েই থাকে। যতক্ষণ না সেটা কমপ্লিট হয়, তার পিছনে থেকে স্বপন নন্দী সরে যায় না, লড়াইটা চালিয়ে যান। কি হবে সবাইটা আরামবাগ এলো না এলো,
সেটা বড় কথা নয়। দিনের শেষে সভাটা আরামবাগে হচ্ছে, আরামবাগেতে মুখ্যমন্ত্রী আসছেন। এই যে পাশাপাশি দুটি বিধানসভাতে সভা, স্বাভাবিকভাবেই খানাকুল তারা সেখান থেকে লোক দেওয়া তাদের পক্ষে সম্ভব নয়, কারণ একই সময়ে সভা। আবার পুরসুরের কিছুটা অংশ খানাকুলের মধ্যে ঢুকে আছে। তো দু জায়গাতেই মমতা বন্দ্যোপাধ্যায় আসছে। আপনারা কোন জায়গাতে কারা অবস্থান করছেন, মানে ধরুন কোন কোন বিধানসভা আরামবাগে থাকছে, কোন কোন বিধানসভা, এরকম একটা কিছু নিশ্চয়ই ভাবনা চিন্তা তো করেছেন। আপনারা জানেন যে যেখানেই মমতা সেখানেই জনতা। এখানে কোনো বিধানসভা কোনো নয়, মানুষ দুটো জায়গাতেই সভা হবে, দুটো জায়গাতেই মানুষ উপচে পড়বে। না না, আমি সে নিয়ে তর্কই করছি না। আমার বক্তব্যের জায়গা হচ্ছে যে মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় ডাকে জনতা ছুটে আসুক, কিন্তু খানাকুলে যেহেতু উনি যাচ্ছেন, খানাকুলের মানুষ খানাকুলে থাকবেন, অত্যন্ত স্বাভাবিক। তিনি তো ছুটতে ছুটতে 1 ঘন্টার মধ্যে উনি হেলিকপ্টারে আসবেন, তাদের পক্ষে আসা সম্ভব নয়। আপনারা কি এরকম ভেবেছেন যে 3টি বিধানসভার মানুষ খানাকুলে যাবে? আমাদের ওরকম নয়। মা আসছে, মায়ের কাছে সেই আশ্বিন মাসে যেমন আমাদের পূজা, আপনাকে বললাম যে দুর্গা পূজা যেমন যেমন মানুষ যেমন সবাই যেমন একদম একটা আবেগ যেমন থাকে, আমার মুসলমান ভাইদের যেমন সেই মহরম ঈদ যেমন হয় যেমন একটা আবেগ থাকে, খ্রিস্টানদের যেমন সেই বড়দিন হয় যেমন একটা আবেগ থাকে। এই যে আবেগ, এই আবেগেতে মানুষ সেই আবাল বৃদ্ধ বনিতা প্রত্যেকেই আসবেন। সেই মমতা বন্দ্যোপাধ্যায় কোথা থেকে আসবেন, কোথা থেকে, কোন এলাকা থেকে? ওই তো মানুষ। না না, আমি তো আপনাকে কি বলছি, যেখানেই মমতা সেখানেই জনতা। কোত্থেকে আসবে, কি হবে, ও দেখবেন মানুষ একদম উপচে পড়বে। এটা না আমি বোধহয় সাপোর্টনন্দী কিছুদিন স্বীকার করবেন না মানুষ কোথা থেকে আসবে। আচ্ছা ওই শুধু আপনার খানাকুলের মানুষ তো খানাকুলের সভাতে আসবেই, আর কোন কোন এলাকা থেকে জমায়েত হবে বলে মনে করছেন? স্বপনদা ঠিকই বলেছেন, একদমই। যেখানেই মমতা সেখানেই জনতা, একদম সঠিক কথা স্বপনদা বলেছেন। দিদি যখন সভা করবেন আপনারা দেখতে পাবেন দুটো সভাতে উপচে পড়বে। আমরা কোথাও বলছি না সভা উপচে পড়বে না, আমরা বলছি সভা উপচে পড়বে, কিন্তু আপনার ওখানে লোকটা তো এক, লোকটা তো বাড়বে না। হঠাৎ করে মমতা বন্দ্যোপাধ্যায় সবার দিন তো নতুন কিছু লোক হবে না, মোট ভোটার সংখ্যাটা এক। খানাকুলে শুধু খানাকুলের লোক থাকবে না, ধরুন আপনারা ভেবেছেন যে পুরসুর আর খানাকুলের বা হরিপালের জমায়েতটা খানাকুলে হবে, গোঘাট, চন্দ্রকোনা, আরামবাগ এই জমায়েতটা আরামবাগে হবে। এটা একটা ভাবনা, একটা স্কেচ আছে নিশ্চয়ই, আপনাদের প্ল্যানিং আছে। আপনাদের প্ল্যানিংটা আমি জানতে চাইছি। প্ল্যানিংটা শুনুন। আপনারা জানেন যে আমাদের যে দিদি আসছেন, আপনারা যে প্ল্যানিং বলছেন, মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে সভা করে সে রেকর্ড ভিড় হয়। কোত্থেকে আসছে, কি আসছে, যখন দেখেন যে একটা কোনো ধর্মীয় যে কোনো রকম একটা উৎসব হয় আপনাকে একটু তাহলে ব্যাকে যাই। আমি আপনাকে একটু বলি, ধরুন আপনার বাড়ির সামনে একটা দুর্গাপুজো হয়, আর বয়েজ মাঠে কয়েকটা দুর্গাপুজো হয়। বয়েজ মাঠে যেদিনে বড় কোনো শিল্পী আসে, আপনার ওখানে ভিড়টা একটু পাতলা হয়। একই জায়গাতে দুটো বড় শিল্পী হলে দু জায়গাতেই সমান লোক হওয়া সম্ভব নেই, তুলনামূলক একটা জায়গাতে লোক একটু টানবে, এটা তো খুব স্বাভাবিক। না, এইটা আপনি বলছেন। আমাদের আরামবাগে মেডিকেল কলেজ উদ্বোধনেতে আমাদের নেত্রী নির্দেশ ছিল, আমাদের মন্ত্রী মহোদয় অসীমা পাত্র থাকবেন, আমাদের সাংসদ অপূর্বা পোদ্দার থাকবেন, বিধায়ক কৃষ্ণচন্দ্র সাঁতরা থাকবেন, আমাদের মানস মজুমদার এখানে থাকবেন, আমাদের যে বিধায়করা আমরা থাকব। আপনারা দেখুন, এখানে আমরা উদ্বোধনও করলাম, আবার দেখুন আমরা এই তারকেশ্বর সভাতেও চলে গেলাম। একদমই তাই। আমি এই প্রশ্নটাই এতক্ষণ ধরে করছিলাম যে আপনাদের গাড়ি আছে, আপনারা সহজে চলে যেতে পারলেন, কিন্তু অত কর্মী এত শর্ট টাইমে আসাটা একেবারেই অসম্ভব ব্যাপার। সেই জন্য বলছি বারবার যে আপনাদের জমায়েতটা কোন এলাকা ধরে কিছু করছেন। আপনাকে সন্দীপদা বলি, আপনি যেটা বোঝাতে চাইছেন সভাটা আরামবাগের যে সভাটা হবে, এটা কি শুধু আরামবাগের? হ্যাঁ, খানাকুলের যে সভাটা হবে এটা কি শুধু খানাকুলের? না, তা কিন্তু নয়, তা কিন্তু নয়। সবাই সব জায়গায় যাবে, সবাই সব জায়গা। এনিহাউ তৃণমূল কংগ্রেসের কর্মী এবং এই 7টা বিধানসভার মামাটি মানুষ যেখানে সেখানে আসবে, এবং দুটো সভাতেই আমরা আশা করছি উপচে পড়া জনতার ভিড়, উত্তাল জনতা দেখবে একদম। দেখা যাক। এবার এখানে সময় তো বেশি হাতে, মাত্র 2-3 দিন। 23 তারিখ মমতা বন্দ্যোপাধ্যায় আসছে।
আরামবাগ এবং খানাকুল পাশাপাশি দুটি বিধানসভাতে তিনি দুটি সভা করছেন, কিন্তু আরামবাগ লোকসভার বিস্তার অনেক দূর পর্যন্ত। এদিকে মেদিনীপুরের চন্দ্রকোনা থেকে শুরু হয়ে একদম হরিপাল নারিকুল একটা বিস্তীর্ণ এলাকা। কোন সভাতে কি ধরনের ভিড় হয় এবং মানুষের জমায়েত করাটাও এই দুই ব্লক সভাপতির কাছে কিন্তু যথেষ্ট বড় চ্যালেঞ্জ। দেখা যাক স্বপন নন্দী এবং অভিজিৎ বাগ দুই ব্লক সভাপতি মানুষের স্রোতে কে কাকে টেক্কা দেয়, তার জন্য অপেক্ষা করতে হবে 23 তারিখ পর্যন্ত। কিন্তু সভা দুটি হচ্ছে, এখন যথেষ্ট রোদের উত্তাপ, একেবারে দুপুর বেলা। খানাকুলের সভা দুপুর 1টা এবং আরামবাগের সভা দুপুর 2টো। স্বপনবাবু, দুটি সবাই হচ্ছে একদম ফাঁকা মাঠ, প্রচন্ড রোদের উত্তাপ। এই সময় এই এত মানুষের ভিড়, এই রোদের হাত থেকে কর্মী সমর্থকদের বাঁচানোর জন্য কি আপনারা কিছু ব্যবস্থা করছেন? হ্যাঁ, ছাউনি থাকবে, ছাউনি ছাউনি থাকবে। আর একটা বলছি যে আপনাকে প্রথমেই বললাম যে আপনারা জানেন যখন আরামবাগের যখন রেল উদ্বোধন হয় তখন দেখেছিলেন যে মানুষের যে আরামবাগের যে কি আবেগ, এর চেয়ে বেশি গরম। কারণ আপনারা জানেন এখানে একটু ব্যাকে যেতে হয় যে আরামবাগের যে রেল, ভারতবর্ষের সবার প্রথম রেলযাত্রী কে ছিলেন? রাজা রামমোহন রায়, আরামবাগ মহকুমার মানুষ। সেই মহকুমায় রেল ছিল না, সেই মহকুমায় রেল হচ্ছে। উদ্বোধন কে করছেন? মমতা বন্দ্যোপাধ্যায়। অত কাঠ ফাটা রোদ্দুর, অতএব মানুষ সেই মমতা বন্দ্যোপাধ্যায় আসছে আর আরামবাগের রেল উদ্বোধন হচ্ছে। সেই দিনকারের আপনারা দেখেছেন যে মানুষের আবেগ, বাঁধ ভাঙা উচ্ছ্বাস। আরেকটা আপনাকে প্রথমেই বলেছি, যেখানেই মমতা সেখানেই জন। তাহলে দুপুরে এত কর্মী সমর্থক, তাদের ধরুন একটু মাথার উপর ছাউনি, ছাউনি থাকবে, জল থাকবে। তা আমাদের যারা কর্মীরা আসবে তারা কি জল থাকলো কি মাথার উপর আচ্ছাদন থাকলো ওসব কিছু ভাববে না। তাদের শুধু একটাই যে আমরা বাংলার মাকে দেখতে যাব, তার কথা যেন একটু শুনতে পারি। দুপুর 2টোতে তিনি আসছেন, তার মানে স্বাভাবিক কর্মী সমর্থকরা 10টার পর থেকে ভিড় জমাতে শুরু করবে। আপনার সভা মানে দেখা যায় সকাল থেকেই মানুষ আসতে শুরু করে। এই এত মানুষ আসবে, খাওয়া দাওয়ার কি অবস্থা থাকে? সে তো আপনারা জানেন আমাদের তো গরিবের পার্টি। আমাদের কেউ মুড়ি, আমরা যেমন চাষির বাড়ির ছেলে মুড়ি, পেঁয়াজ, কাঁচা লঙ্কা নিয়ে আসবো, প্রথমে করে জল নিয়ে আসবো, খিচুড়ি বা না ও ধরনের আমাদের নয়। আপনারা জানেন যে আমরা সে ধরনের এখানে যা পরিকাঠামো, এখানে যে পরিকাঠামো, সেই পরিকাঠামো নয়। আমরা বলেছি যে তারা যে যার, আমরা মুড়ি নিয়ে, আমরা তো চাষির বাড়ির ছেলে, চাষি প্রধান এলাকা, আমরা মুড়ি, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, জল নিয়ে আসবো। নিয়ে এসে তবু প্রত্যেকে সেই দেখবেন সেই যেমন সেই মাকে দেখতে যাবে, যেমন আমরা ছোটবেলায় যেমন দিঘি দেখতে যেতাম, মুড়ি বেঁধে নিয়ে যেতাম দিঘি দেখতে, সেখানে যে কলা কাঁচকলা পাকা খেতাম। এই ধরনের এ তো দিদি আসছে, মা আসছে, এক আলাদা আবেগ। এই আবেগটা আপনারা দেখবেন 23 তারিখে খানাকুলেও উপচে পড়বে, আরামবাগে উপচে পড়বে। ওই জন্য আপনার ওখানে কি ব্যবস্থা থাকছে? ধরুন এই রোদ, একই প্রশ্ন, জল যেগুলো প্রাথমিক সমস্যা, টয়লেট এগুলো মিনিমাম সমস্যা, বা দুপুরের খাওয়া দাওয়া 1টার সময়, মানে আপনারা কোনো সকাল থেকে লোকজন আসবে, অনেকে হয়তো অভুক্তই চলে আসবে। দেখুন, টয়লেটের ব্যবস্থাও থাকবে, জলের ব্যবস্থাও থাকবে। স্বপনদা ছাউনি কি থাকছে? স্বপনদা যেটা ছাউনিও থাকছে। কিসের ছাউনি? যেমন মোদি ব্রিগেডে ওই হাঙর টাঙানো হয়েছিল। হাঙরটা কি করেছিল শুনুন, ওটা হচ্ছে তো আপনার ওই যে ব্রিগেডটা ভরাতে গেলে যা লোক এসছিল, ওরা তো ঝাড়খণ্ড ফাড়খণ্ড থেকে রেল ভাড়া করেছিল, ট্রেন ভাড়া করেছিল। ওই হাঙরটা করার কারণই হচ্ছে যে ওই মাঠটা ভরাতে গেলে যা লোক দরকার তার ওই 20 ভাগের 1 ভাগ লোক দিয়ে হাঙরটাকে দিয়ে করেছিল। কারণ এরা তো ধাপ্পা দেয়, আপনারা জানেন যে এখন বিজেপি যে ধাপ্পা দেয়, এখানেও মানুষকে সেই ধাপ্পা দিয়ে আমাদের এমনি চটেরে হবে, চটেরি এই ধরনের কিছু পরিস্থিতি তৈরি হবে না। আমাদের আমরা গরিব পার্টি, টাকা কোথায় পাবো এত টাকা? আর খাওয়া দাওয়ার কিছু ব্যবস্থা থাকছে? খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকবে না। যে যার মুড়ি, তৃণমূল কংগ্রেস কর্মী, আপনাকে সন্দীপদা বলি, তৃণমূল কংগ্রেস কর্মীরা যারা কর্মী আছে আমাদের, এবং কর্মীদের দেখে যারা উজ্জীবিত হয়, বাংলার মামাটি মানুষ, লড়াই করার মানসিকতা বাংলার চিরদিন আছে, আগেও ছিল, এখনো আছে। আপনার কত লোক হবে বলে মনে হয়? কত মানুষের সমাগম হতে পারে?
টার্গেট কি আপনাদের? আমাদের টার্গেট মিনিমাম ওই মাঠে 25 থেকে 30,000 লোক দৌড়বে। হ্যাঁ, আপনাদের মাঠটা তুলনামূলক আরামবাগের তুলনায় ছোট, আরামবাগের মাঠটা অনেকটাই বড়। গোটা খানাকুল উপচে পড়বে ভিড়, এবং খানাকুল গোটা যে আমাদের রাস্তাঘাট সমস্তই যদি মানুষ উপচে পড়ে, আপনাদের যে মাঠের পরিস্থিতি, তাতে করে আপনারা কি ওই বাইরে স্কিন টিন কিছু লাগাবেন যারা বাইরের দিকে থাকবে তাদের দেখা না হলে সমস্ত মানুষ তো দেখতে পাবে না, একদমই সেগুলো দেখতে দেওয়ার ব্যবস্থা করতে হবে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই প্রোটেক্টর থাকবে এবং সেগুলো মানুষ যাতে সুষ্ঠুভাবে দেখতে পারে সে ব্যবস্থা আমরা করব। আপনারা করছেন। মমতা বন্দ্যোপাধ্যায় আসছেন একদম দুপুরবেলা, আপনার এখানে বা আপনার এখানে কোথাও কি লাঞ্চ করবেন, খবর আছে কিছু? না না না, সেরকম আমাদের কাছে কোন, কারণ আপনারা জানেন উনি আসছেন তো, আপনারা জানেন আমাদের দিদির লাঞ্চ বলতে কি ওই মুড়ি বাতাসা, তিনি তো ওভাবে নয়। আর সে লাঞ্চে এদের মতো নয় যে সেই ওই অমিত শাহ সে দেখাবে যে সে 5 স্টার হোটেলে থাকে, সে কলা পাতা কেটে এমন করে খাচ্ছে, এভাবে করছে, এভাবে নয়। মানে রাত্রিরে যে এখানে যে করছে, রাত্রে যে 5 স্টার হোটেলে যে খাচ্ছে। আমাদের দিদির খাবার জানেন, তিনি যেমন ওই সে টালির ঘরে থাকে, তিনি যেমন গরিবের মতো থাকেন, যে বাংলায় তিনি যেভাবে প্রথম থেকে যেভাবে আছেন উনি সেইভাবেই। আমাদের লাঞ্চ বলতে কিছু নেই, উনি একটু মুড়ি বাতাসা যেমন খান সেইভাবেই। একটা কথা বলি স্বপন বাবু, এটা আপনাকে বেশি প্রশ্ন করবো। অভিযোগে বললাম, অভিযোগ বাবু ব্যাপারটির বিষয়টা বললেন। আপনি বলছেন দলের একদম প্রথম যে আপনাদের দলের যিনি সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের যাকে যুবরাজ বলা হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়, এই দুই ব্যক্তি সব জায়গাতেই সভা করুক, এটা প্রতিটি বিধানসভায় চাইছে এবং চাওয়াটা খুব স্বাভাবিক এবং ন্যায়সঙ্গত। কিন্তু এখনো পর্যন্ত যা স্থির হয়েছে, খানাকুল এবং আরামবাগ এই দুটো জায়গাতে আসছে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় আসছে খানাকুল। বাকি 5টা বিধানসভাতে কিন্তু এনাদের এখনো পর্যন্ত আসার কোনো খবর নেই। আপনি কি গণকার নাকি? আপনি কি গণকার নাকি? আপনি কি করে বলবেন? এই যে আপনারা যেভাবে আমাদেরকে কালকে রাত্রিরে আমাদের ঠিক হয়েছে কোন কোন জায়গা হবে, যতগুলো মাঠ দেখেছে, মাঠ দেখে তারা আমাদের ডিসিশন দিয়েছে কালকে রাত্রিরে। আর ওনাদেরকেও কালকে রাত্রিরে বিধায়ককে দিয়েছে, বিধায়ক ওদের সকালে খবর দিয়েছে। আর আমাদের এই সকাল থেকে হয়েছে। আপনারা তো দেখছি যে গণৎকারের মধ্যে যে কোথায় হবে এ হবে। আরে বাবা, আমাদের দিদি হচ্ছে বাংলার মা, আর আমাদের যুবরাজ তিনি যাকে মানে আমাদের সমাজে আগে বিধানসভা তো হতাশ হচ্ছে যে তারাও তো চাইছে না একজন অন্তত। না, আমি বলছি আপনারা কি সেই যাকে বলে অ্যাস্ট্রোলজার নাকি, যে তার যুবরাজ আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য তো মাঠ দেখা হচ্ছে, দেখে এবার দল যাচ্ছে। জানা যাচ্ছে নন্দনপুরে উনি আসছেন। না 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 না, ভুল বলছি। না না না, আপনি যে বলছেন আপনি কি অ্যাস্ট্রোলজার নাকি? আমি খানাকুলের নেতৃত্বে যাবো। অভিষেক বন্দ্যোপাধ্যায় 2 তারিখ নন্দনপুরে সবাই আপনারা জানেন তো, অন্য কোথাও আসবেনি এটা তো বলেনি। আমি একবার বলছি 2 তারিখে নন্দনপুরে আসছেন তো? হ্যাঁ আসছেন, অবশ্যই আমরা এখন পর্যন্ত আজ পর্যন্ত যা স্থির হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় আরামবাগ এবং খানাকুলে সভা করছেন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় নন্দনপুরে 2 তারিখে সভা করছেন। এই 3টেই কিন্তু জানা গেছে, বাকিগুলো এখনো জানা যাচ্ছে, আসতেই পারেন। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন প্রতিটি লোকসভায় 2টি করে সভা করবেন। আরামবাগে আরো কয়েকটা করবেন কিনা এখনো জানা নেই। অভিষেক বন্দ্যোপাধ্যায় নন্দনপুরে করবেন এটা ফাইনাল, আরো কোথাও করবেন কিনা জানা নেই। কিন্তু বাকি বিধানসভার যারা মানুষ তারা কি এখানে হতাশ হবে না? আমার আপনাকে আমি বলছি যে তারা তো গোটা লোকসভা, গোটা পশ্চিমবঙ্গ চড়ছেন, আবার আমাদের নেত্রী গোটা ভারতবর্ষে যাচ্ছেন, যে অন্যান্য রাজ্য যেতে হচ্ছে। তিনি তো লোকসভার মধ্যে আসছেন, লোকসভার মধ্যে তো তিনি পদতুলে দিচ্ছেন, এইটাই তো বিরাট পাওনা। বাকিদের হতাশার কোনো কারণ না, হতাশার কি কারণ আছে? দেখা যাক, মমতা বন্দ্যোপাধ্যায়ের সবাই ঘিরে হয়তো নিশ্চিতভাবেই কর্মী সমর্থকদের মধ্যে উৎসাহ উদ্দীপনা থাকবে। আরামবাগ লোকসভায় তৃণমূল কংগ্রেসের প্রার্থী অপূর্বা পোদ্দার, তার হয়ে তিনি প্রচার করতে আসছেন, এটাই বড় কথা। কোন জায়গাতে আসছেন, কোন মাঠে আসছেন, এটা বড় কথা নয়, এমনটাই মনে করছেন 2 ব্লক সভাপতি। আমরা এবার একটু পিছিয়ে আসি। এই যার জন্য এত কাণ্ড, সেটি হচ্ছে তৃণমূল কংগ্রেসের প্রার্থী অপূর্বা পোদ্দারকে জয়ী করা। এই মুহূর্তে আরামবাগ লোকসভায় তৃণমূল কংগ্রেস ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে আছে, পরিস্থিতি কি? তৃণমূল প্রার্থী কতটা স্ট্রং পজিশনে আছেন, নাকি বেশ কিছু জায়গায় দুর্বল? তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব এই নির্বাচনে কোনো প্রভাব বিস্তার করতে পারে?
নাকি স্বপনবাবু নিশ্চয়ই বলবেন কোনো গোষ্ঠী দ্বন্দ্ব নেই, সেটা একেবারে আমি জানি আপনাদের মিডিয়ার অপপ্রচার, সেটা আমি নিজেই বলে দিচ্ছি আপনাকে, আপনি বলার আগেই বলছি মিডিয়ার অপপ্রচার, এটা মিডিয়ার অপপ্রচার। তারপরেও কিন্তু গোঘাটে নানান কথা শোনা যাচ্ছে, আপনাদের দলের লোকেরাই বলছে, এসব নানান কাহিনী আছে। তো আপনি বলুন, এই লোকসভা নির্বাচনে এখনো পর্যন্ত আপনাদের বিধানসভা নির্বাচনে যা দেখা গেছে বা পঞ্চায়েত ইলেকশনে যে কটা জায়গাতে আপনাদের হয়েছে, যেমন জেলা পরিষদের ভোট হয়েছিল, সেখানে আপনাদের যে প্রচারের উৎসাহ উদ্দীপনা ছিল, এখনো পর্যন্ত আপনাদের কয়েকজন ছাড়া বাকিদের মধ্যে ঝাঁপিয়ে পড়ার উৎসাহটা কি মনে হচ্ছে না আপনার স্বপনবাবু? এটা খামতি আছে, কোথা খামতি? আপনারা যেটা বলছেন, আমাদের একদম এ থেকে একদম জেট পর্যন্ত প্রত্যেকে একদম মাঠে নেমে পড়েছে। আমাদের যুদ্ধের রণকৌশল কিরকম কি হবে আমরা কি জানিয়ে দেবো যে আমরা এইভাবে যুদ্ধ করছি? যুদ্ধ তো কৌশল, সেই কৌশল অনুযায়ী আমাদের সকলে মিলে ঠিক সুন্দরভাবে সেইভাবেই চলছে। এবারে কি আপনি মেঘনাথের ভূমিকায় আছেন একদম আড়াল থেকে? না, আড়াল থেকে কেন, আমি হচ্ছি দলের কর্মী। আমরা যেরকম দলের নির্দেশ আছে, যেরকম গাইডলাইন আছে, যাকে যেখানে যা কাজ দল দিচ্ছে আমরা সেইভাবে, আমাদের যেমন গ্রাম পঞ্চায়েত সদস্য থেকে আরম্ভ করে, পঞ্চায়েতের প্রধানরা থেকে আরম্ভ করে, পঞ্চায়েত সমিতির মেম্বার, কর্মাধ্যক্ষ, সভাপতি, সহসভাপতি থেকে আরম্ভ করে, আমাদের পৌরসভার সদস্যরা থেকে আরম্ভ করে, আমাদের দলের সর্বস্তরের কর্মীরা, নেতৃত্বরা, দল যেভাবে যাদিকে যেভাবে দিয়েছে, আমরা কি আমাদের গেম প্ল্যানটা কি আপনাদের জানিয়ে দেবো? যেসব ফুটবলের যেসব এরা থাকেন, কোচেরা থাকেন, ক্রিকেটের কোচেরা থাকেন, মানে ওই যেটাকে কি বলবে আপনার ক্রিকেটের যারা খেলার এ করে গো, তোমার যেমন কোচ ফুটবলের বলে, আর তোমার ক্রিকেটের বলো, হ্যাঁ ক্রিকেটেরও কোচ, এরা কি বলে দেবে নাকি বিপক্ষ দলকে যে কিভাবে আমি খেলা করবো গো, আমি এইভাবে খেলবো, তোমরা এইভাবে আমাকে গোলটা দাও? হ্যাঁ, বিপক্ষ দল সম্পর্কে স্বপনবাবু যথেষ্ট সচেতন এবং সতর্ক। বিপক্ষ শিবির যেন আগাম কোনো খবর পেয়ে না যায় স্বপনবাবুদের রণকৌশলে। আপনার এলাকা, আপনার খানাকুলে 1 এবং 2, আপনি খানাকুল বিধানসভার মানুষ, আপনাদের ওখানে বারবার একটা কথা উঠে আসছে যে খানাকুলেতে নাকি এই মুহূর্তে বিজেপির প্রাদুর্ভাব এবং তৃণমূলের আরেকটা অংশ, আমরা খানাকুল 1 বলছি, আমি খানাকুল বিধানসভার কথা বলছি, তৃণমূলের একটা অংশ এই নির্বাচনে ঠিক কি ভূমিকা গ্রহণ করবে তা নিয়ে যথেষ্ট সন্দেহ দেখা যাচ্ছে। আপনার কি মনে হয়? আপনাকে খানাকুলে কোথাও কোনো বিজেপির প্রাদুর্ভাব নেই, এটা মিডিয়ার অ্যাকশনে এইসব বলে বেড়াচ্ছে। সবই মিডিয়া করছে, আপনাকে বলি সন্দীপ দা, অবশ্যই মিডিয়া করছে এবং তাদের মুখে ছাই পড়বে। তারা চাইছে কৌশলে এইসব ছড়িয়ে, মানে মিডিয়া চাইছে, মিডিয়ার এক শ্রেণীর অংশ চাইছে কৌশলে ছড়িয়ে দিয়ে বিভ্রান্তি করার চেষ্টা করা। কিন্তু আপনাকে বলি সন্দীপ দা, ভোটের রেজাল্টের দিন 23শে মে তাদের মুখে মানুষ ছাই দিয়ে দেখাবে খানাকুল বিধানসভার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছিলেন, সঙ্গে আছেন, এবং যে বিপুল পরিমাণ ভোটের লিডটা হবে সেটা দেখে তারা চমকে যাবে। গত লোকসভা নির্বাচনে তৃণমূলের প্রার্থী অপূর্বা পোদ্দারকে সর্বোচ্চ লিড দিয়েছিল খানাকুল বিধানসভা, এবারে কি হবে? সর্বোচ্চই লিড থাকবে খানাকুল বিধানসভা, অবশ্যই খানাকুল বিধানসভা সর্বোচ্চ লিড থাকবে। এবং আপনি যে বলছেন একটা অংশ বসে আছে, যদি সে প্রকৃত তৃণমূল কংগ্রেসের কর্মী হয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে কেউ বসে থাকতে পারে না। কিন্তু আছে তো, আপনি অস্বীকার করবেন না? কেউ বসে নেই, কেউ বসে নেই, সবাই নেমে গেছে একদম। ইলিয়াস চৌধুরী সাথে প্রার্থীর সাথে একসঙ্গে বেরিয়ে আমি ফটো দেখিয়ে দেবো আপনাকে। এইগুলো বলছেন প্রার্থীর সঙ্গে মিটিং হয়েছে, সেখানে প্রার্থী হয়ে তিনি প্রচারও করেছেন, এইসব মিডিয়া ভুলভাল বলে। লোকসভা নির্বাচন ঘোষণার পর ইলিয়াস চৌধুরীর বক্তব্য আপনাদের আমরা শোনাবো। তিনি পরিষ্কার বলছেন আদৌ এই দলের হয়ে কাজ করবো কিনা আমাকে ভাবনা চিন্তা করতে হবে, সেই বক্তব্য আপনাদের নিশ্চিতভাবে আমরা শোনাবো, দায়িত্ব নিয়ে কথা দিচ্ছি। প্রসঙ্গে আসি, স্বপনবাবু, এই নির্বাচনে যা পরিস্থিতি, তাতে করে আপনি বললেন প্রতিপক্ষের কাছ থেকে সতর্ক হওয়ার জন্য আপনি গেম প্ল্যান কাউকে বলছেন না। আপনাদের প্রধান প্রতিপক্ষ কি? আমাদের
প্রধান প্রতিপক্ষ হচ্ছে যে আমাদের নিজেরাই, যে আরবারে যেটা জিতেছিলাম আমরা তার চেয়ে অনেক বেশি রেকর্ড ভোট। প্রতিপক্ষটাকে সিপিএম না বিজেপি? না না, বলছি তো আমাদের টার্গেট, আমাদের নিজেদের কাছে টার্গেট আরবারে যা ভোটে জিতেছি তার চেয়ে আরো বেশি ভোটে জিতবো, এইটাই হচ্ছে আমাদের কাছে, আমার কাছে প্রতিপক্ষ। মানে আপনি নিজের কাছ থেকে নিজে গাড়াল করছেন? আপনি তো নিজেই বলছেন যে প্রতিপক্ষ অপনয়ন দল যাতে না বুঝতে পারে আমাদের কি গেম প্ল্যান, সেই জন্য আমি এখন বলবো না। ভালো কথা, কেউ কখনো কি যুদ্ধের রণকৌশল বলে? তো আমি জানতেও চাইছি না কার কাছ থেকে লুকাচ্ছেন, সিপিএম এর কাছ থেকে না বিজেপির কাছ? না না, এটা শুনুন, আপনি যখন যুদ্ধ করবেন আপনি কি অপরপক্ষের সেনাধ্যক্ষকে বলে দেবেন যে আমি এইভাবে যুদ্ধ করব? সেনাধ্যক্ষটা কি সেটা জানতে চাই। শক্তিমোহন মালিক নাকি সেনাধ্যক্ষ? আপনাকে তো আমি এক কথায় উত্তর দিলাম, আরবারের ইলেকশনে যা ভোট ছিল আমাদের, আমরা সেইটাকে আরো বেশি করব, এইটাই হচ্ছে আমাদের। নিশ্চিতভাবে তাই করুন। আমি বলছি এই নির্বাচনে আমাদের প্রধান প্রতিপক্ষকে সিপিএম দুটো দল আছে তো নাই? যারা তারা খেলতে নেমেছে আমার কাছে, যে সবাই হচ্ছে আমাদের কাছে তাদেরকে সবাইকে পরাস্ত করে আমি সেটাই তো বলছি প্রধান মোকাবিলার আপনি কাকে মনে? না না, আমার তিনজন কি শত্রুকে ছোট ভাবতে নেই। আচ্ছা, তিনজন কি আমি কংগ্রেসের বিরুদ্ধে নেমেছি, মানে কংগ্রেস বিজেপি? না না, আমরা তিনজনের বিরুদ্ধেই নেমেছি, আবার যারা নির্দল থাকবে তাদের বিরুদ্ধেও আমরা নেমেছি। আমাদের হচ্ছে যে যা ভোটে এর আগেবারে জিতেছি আমরা, তার চেয়ে আমরা বেশি ভোটে আমরা এবারে জিতবো, আরো বেশি ভোটে লিড পাবে। হ্যাঁ, বেশি ভোটে। আচ্ছা, আপনি অভিজিৎ বাবু, আপনি আপনার বিধানসভায় কাকে প্রধান প্রতিপক্ষ ভাবছেন? সিপিএম কে, কংগ্রেস কে, না বিজেপি কে? প্রতিপক্ষ নিয়ে আমি ভাবছি না, বা আমার দল ভাবছে না। ওরা ঠিক করুক, বিরোধী যারা আছে কারা, কে দ্বিতীয় হবে, কে তৃতীয় হবে, কে চতুর্থ হবে, কে পঞ্চম হবে, ও নিয়ে আমাদের ভাবনার কারণ নেই। আমরা মানুষের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো কাজ করি, তাই মানুষের কাছে স্মরণ করাবো, বলবো আমাদের স্থির বিশ্বাস মানুষ তৃণমূল কংগ্রেসের সঙ্গে ছিলেন, সঙ্গে থাকবেন। এবং আপনাকে বলি যে ভোটের ডিস্ট্যান্স, যে ধরুন প্রথমের থেকে দ্বিতীয় 1 নম্বরে হলে এটা সীমিত ডিস্ট্যান্স, তৃণমূল কংগ্রেসের চেয়ে যে বিরোধী পক্ষের কত বেশি ডিস্ট্যান্স থাকবে সেটা মানুষ সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। বিরোধী পক্ষ যারা নেতারা তারা ভুলভাল বকছে, তারা ঠিক করুক তারা কে দ্বিতীয় হবে, কে তৃতীয় হবে, কে চতুর্থ হবে, কে পঞ্চম হবে। এ নিয়ে আমাদের কোনো মাথা ব্যথাই নেই। কিন্তু বিজেপি যে রামনবমী মিছিল করলো, এই যে বাইক মিছিল, দেখা যাচ্ছে বেশ ভালো লোকজন হচ্ছে। আপনাকে সন্দীপদা বলি, এরা হিন্দুত্বের নামে কলঙ্ক। রাম আমাদের ভগবান, ভগবানকে আমরা কোথায় ডাকি? আমি একজন হিন্দু, ভগবানকে ডাকি আমরা হয় মন্দিরে, না হয় আমাদের পূজা স্থানে। দেখবেন হঠাৎ করে কিছু উন্মাদ আর কিছু হারমাদ তারা মিলে কখনো দেখবেন রাস্তায় বলছে জয় শ্রীরাম, আবার কখনো বলছেন দেখবেন বাঁশমারা বলছে জয় শ্রীরাম, আবার কখনো বলছে পায়খানা ঘরে জয় শ্রীরাম, মদ খেতে খেতে বলছে জয় শ্রীরাম। এরা কারা? এ কোথায় আমরা? থাকিনি বাংলায়। এই যে আপনি বলছেন আমাদের পরম্পরা, আমাদের সেই তেতা থেকে আমাদের চলে আসছে। এদের জন্ম তো 80 সালে, এদের জন্ম তো 80 সাল থেকে 78-80 সাল থেকে এদের জন্ম। না না, আমি কি বলছি, এদের জন্মতে এরা কি ধর্ম নিয়ে অত করবে? হ্যাঁ, এরা ধর্ম নিয়ে কি করবে? যেমন সিপিএম ধর্ম নিয়ে করতো, জ্যোতি বসু স্ত্রীকে তারকেশ্বরে সে পুজো দিতেছে, কি ধুরন্ধর কাটবো, মারপিট। হ্যাঁ, ওরা বলবে যে না ধর্মকে মানিনি। জ্যোতি বসু তারকেশ্বর পুজো দিতে, জ্যোতি বসু স্ত্রী। আচ্ছা আচ্ছা, তখন হয়তো আমরা অনেকটাই ছোট, সেখানেই তো বলছি যে জ্যোতি বসু স্ত্রী এরা ধর্ম নিয়ে করে, কিন্তু ওনার স্ত্রী তারকেশ্বরে পুজো দিতে এসে আপনাদের যারা বাবা কাকা বা যেটা আছে তাদেরকে জিজ্ঞেস করবেন যে কি ধুরন্ধর কাণ্ড, মার, সেই পুলিশের লাঠিচার্জ, এদিকে ধর্ম নয়, এদিকে হচ্ছে সেই বিড়াল তপস্বীর মধ্যে। আর এদেরও তো 78-80 সালে জন্ম। আর রাম কবেকার? আমি হিন্দু, আমাকে আমি কি দেখাবো যে আমি কতটা হিন্দু? আমরা আমার যে যার ইষ্ট দেবতাকে আমরা পুজো করি। মুসলমান ভাইরা তারা নামাজ পড়ে, খ্রিস্টানরা তারা সেই গির্জার যে সেখানে প্রার্থনা করে। হ্যাঁ, যে যার ধর্ম যে যার, উৎসব সবার। এখন পর্যন্ত 5টি লোকসভা কেন্দ্রে রাজ্যে নির্বাচন হয়েছে। গতকাল এখন বর্তমান
বিজেপি নেতা মুকুল রায় বলেছেন 5-এ 5-0 করে 5-0 মিলিয়ে নেবেন। মানে মুকুল রায় বলেছেন 5-0 না 5 হবে, বিজেপি হবে 0 আর এদিককার হবে 5, মিলিয়ে নেবেন। মুকুল রায় বলছে তৃণমূল হবে 0, বিজেপি 5। মুকুল রায় ওই 23 মে শিক্ষা পাবে, বাংলার মানুষ শিক্ষা দেবে ওনাকে। উনি 5 নয়, উনি বড় 42-এ বড় একটা 0 পাবে, 42-এ বড় 0, শুধু 5 নয়, বাংলায় 42-এ 42 হবে। আপনি তো 5-এর কথা বলছেন। আমি বলছি না, মুকুল রায় বলে যে 5টি পাবো, তৃণমূলে দাবি করে যে 5-এ 5টি পাবো। মুকুল রায় বড় 0 পাবে, ওনার দলও 0 পাবে, এই বাংলা পাবে না একদম। আপনি যে বলছেন বিজেপি করছেন, যতগুলো রাজ্যে মানে মিডিয়া আপনাদের যতগুলো রাজ্যে ভোট হয়েছে সেখানে সব জায়গাতেই বিজেপি হারছে। ওরা 3 অঙ্কে যেতে পারে না, এবারে দেখুন এমন অবস্থা ওদের। বিজেপি কি করে পাবে? ওরা মানুষকে ভাওতা দিয়েছিল, বলেছিল যে প্রত্যেকের অ্যাকাউন্টে 15 লক্ষ করে টাকা দেবো, কালো টাকা নিয়ে আসবো। ওরা বলেছিল বছরে 2 কোটি করে চাকরি দেবো, 5 বছরে 5 করে 10 কোটি, আর 2 কোটি চাকরি হারিয়েছে, 10-12 কোটি চাকরি হারিয়েছে। সেই তারপরে রান্নাঘরে গ্যাসের দাম নিয়ে করেছিল, রান্নাঘরে আগুন লাগিয়ে দিয়েছে মহিলাদের কাছে, ব্যবসাদারদের কাছে জিএসটি করে ওরা ব্যবসাদারদের ব্যবসার গেরো তুলে দিয়েছে, বেকারদের কাছে তাদের একো দিচ্ছে। কৃষকদের বলেছিল ইউরিয়ার দাম কমাবো, ডিজেলের দাম কমাবো, এইসব করতে যে তাদের অবস্থা কৃষকদের কাছে তারা একদম হয়ে গেছে। আর নোটবন্দি করে গোটা সারা বাংলার মানুষের কাছে ওরা একদম ভিলেন সেজে গেছে। কোথায় ভোট পাবে? ওদিকে কে ভোট দেবে? ছাত্র গেল, ছাত্রদের পড়াশোনায় মমতা বন্দ্যোপাধ্যায় যা করছে, ব্যবসাদারদের জিএসটি করে তাদের গেরো তুলে দিয়েছে, বেকার যুবকদের চাকরি দেবো বলে ভাওতা দিয়েছিল, তাদের একর দিয়েছে, কৃষকদের কাছে ভাওতা দিয়েছিল সেখানে করছে, রান্নাঘরে গৃহিণীদের কাছে সেই গ্যাসের দাম বাড়িয়ে করে দিয়েছে। তারপর কি, যে সবাইকে যেসব গরিব মানুষ আছে ওই যে ধনজন অ্যাকাউন্ট করো, সেখানে অ্যাকাউন্ট করবে, বলবে তোমাদের 15 লক্ষ করে টাকা দেবো। কিন্তু সে 15 লক্ষ টাকা দেওয়ার দূরে থাক, তাদের যে ব্যাংকের একটা নর্মস আছে, এত টাকা রাখবে, নাহলে কিন্তু ওই প্রত্যেক এতে তাদের সে ফাইন হয়ে যাবে। সে তাদের নিজের টাকাগুলো চলে, সে কথা আছে না, ঘরে রাখবে বিজেপির টাকাতে চুরি করে নিয়ে যাবে, আর ব্যাংকে রাখবে ওই মোদির ভাই নীরব মোদি নিয়ে চলে যাবে। কিন্তু এই যে দু দফায় ভোট হলো, সারা রাজ্য যে 5টি কেন্দ্রে ভোট হয়েছে, 5টি কেন্দ্রে কিন্তু বারবার অভিযোগ উঠছে তৃণমূলের বিরুদ্ধে যে তারা নাকি সন্ত্রাস করছে, বুথ দখল করছে, ছাপ্পা দিচ্ছে, এই অভিযোগ উঠছে। আপনারা কি বলছেন, ভোট কেমন হচ্ছে? তৃণমূল সন্ত্রাস করবে কেন? তৃণমূলের সঙ্গে বাংলার মা মাটি মানুষ আছে, কৃষক ভাই আছে। কালকে সংবাদ মাধ্যমের কর্মীর মাথা পেটেছে, 4টে স্টিচ পড়েছে। ওটা তো বিজেপির লোকেরা ফাটিয়েছে, বিজেপি ঠিকই বলেছে, বিজেপির লোক ফাটিয়েছে, ওটা বিজেপির লোকেরা করেছে। আপনি কি ওখানে দেখেছেন? টিএমসির লোকেরা করেছে। আপনাদের মতো সংবাদ মাধ্যমের লোকেরাই তৃণমূলের নামে বদনাম করবে বলে এইসব করে বেড়াচ্ছে। হ্যাঁ, বিজেপির লোকেরা, বিজেপির লোকেরা এইসব কাজ, এদের কালচারই এটা। মানুষে দাঙ্গা লাগাও, করেও তাকে খুব অন্যায় করেছে নিশ্চিতভাবে বলুন। তীব্র নিন্দা করছি সাংবাদিকদের মাথা ফাটা। না, সাংবাদিকদের কেন, ঠিক না, একটা তার স্তম্ভ, কেন তারা করবে কেন? এই ধরুন এই চাত্রা এইসব জায়গাগুলো দেখা যাচ্ছে। কাল মোহাম্মদ সেলিমের গাড়ি ভাঙচুর হয়েছে। ওগুলো তো যখন ওই যে কিছু না করতে পারি সেই একটা সেই উঠোনের সে নয়, ব্যাপার হচ্ছে গাড়ি ভাঙচুর। ওটা দেখছে যে আমরা তো উঠোনের দোষ, আমরা বাংলায় কোনো কিছু করতে পারছি না, কি করতে হবে, একটা ওদিকে ছেড়ে দেবো, একটা ইট মেরে দিত, আর কাছেতে ইট মানে কুচু হয়ে যাবে। নাহলে দেখছে যে নাহলে লোকের কাছে বলবে কি যে না এইভাবে সন্ত্রাস করছে। কোথায় সন্ত্রাস হয়েছে? নির্বাচন কমিশন বলছে যে দুর্দান্ত ভোট হচ্ছে, হ্যাঁ সুন্দর ভোট হচ্ছে, এই ভোটকেও যদি ওরা বলে। আর ওরা কিভাবে করছে ত্রিপুরাতে? ওরা আমাদের বড় বড় কথা বলে। ত্রিপুরা ভোট তো বন্ধ হয়ে গেছে, আবার নতুন করে ঘোষণা। না, ত্রিপুরাতে পঞ্চায়েত ভোট কি করেছে? 98% একদম আনকন্টেস্ট হয়েছে। আর সেখানে কোনো তোমার কেন্দ্রীয় বাহিনী নয়, আর সব রাজ্যের পুলিশ। আর এখানে যতদূর অন্ধকার। আমরা অনুষ্ঠানের একদম শেষ প্রান্তে এসে দাঁড়িয়েছি। আমরা একটি বিষয় দিয়ে অনুষ্ঠান শেষ করব। আরামবাগ লোকসভা এখন পর্যন্ত যা খবর মিলছে যে হুগলি জেলায় যে নির্বাচন, সেখানে নাকি প্রতিটি বুথেই আধা সামরিক বাহিনী থাকবে। সমস্ত বুথে 100% বুথেই নাকি আধা সামরিক বাহিনী থাকবে, রাজ্য পুলিশ থাকবে না। এটাকে কিভাবে দেখছেন? আধা সামরিক কেন? আমেরিকা থেকে বাহিনী নিয়ে আসুন না,
মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়ন করেছে, উন্নয়নের নিরিখে কন্যাশ্রী, যুবশ্রী, শিশু সাথী থেকে আরম্ভ করে আমি মাঝে মাঝে আমি মাঝে মাঝে ওই তো এখন কেন্দ্রে ওরা আছে, ওরা অত চুরি করছে, অত ডাকাতি করছে, ওই সেই নীরব মোদি থেকে আরম্ভ করে সেই এ থেকে আরম্ভ করে সবাইকে দিয়ে করছে। দেখবেন ভোটটা হবে ওরা অপরকে করছে, ওদের অবস্থা কি হয়, নানা রকমের গুলো কালো টাকা গুলো, ওই যে অমিত শাহ আছে ওর ব্যাংক দিয়ে সব সাদা করেছে। আপনারা ভাবছেন কি রাজ্য পুলিশের উপর কি ভরসা কমছে? কেন করছে? কমছে না, ওরা করছে না, এভাবে নানা রকম ভাবে করছে। কাঠ খেলে যেমন গা পায়খানার জন্য আঁকড়া যেমন হবে, পাড়া খেলে যেমন গা দিয়ে বেরোবে, ওদিকেও ওই অমিত শাহ, ওই তোমার হচ্ছে মোদি, ওদেরও কি অবস্থা হয় দেখবেন। ওরা কি করেছে আপনারা জানেন না? কালো বাক্স একটা, সেই মোদি আসছে, সেই কালো বাক্সে কি আছে জানে না, সে কালো বাক্সটা তদন্ত করতে গেছে বলে সে আইসিএস অফিসারকে তাকে তার সাসপেন্ড করে দিচ্ছে। তা বুঝতে পারছেন না? শোনো, টাকা দিয়ে হবে না, মানুষের মনকে কাজ করতে হবে, মানুষকে ভালোবাসতে হবে। আপনার কি মনে হচ্ছে যে রাজ্য পুলিশের উপর ভরসা রাখলে ভালো হতো? আপনাকে বলি, রাজ্য পুলিশ ওরা তো বিভিন্ন রকম টিএমসির নামে অপপ্রচার করছে। ওরা তো বাহিনী নিয়ে আসছে, বাহিনী নিয়ে এসে প্রথমে বললো বাহিনী আনতে হবে 50%, 100%, যত ইচ্ছা বাহিনী আসুক, আমাদের কোনো জায়গায় প্রবলেম নেই। এই কারণেই প্রবলেম নেই, মানুষ যেভাবে তৈরি হয়ে আছে ওই ধাপ্পাবাজ বিজেপিদের শিক্ষা দেওয়ার জন্য মানুষ মুখিয়ে আছে। কিছুদিন আগে বিমানবাবু ওনাদের সভাপতি বলেছেন এই স্টুডিওতে যে অপরূপা পোদ্দার ক্যান্ডিডেট হয়ে ওনার নাকি সুবিধা হয়েছে ওনাদের পার্টি। আর আপনাকে ঘুরিয়ে বলছি, উনি যদি শুনে থাকেন মিডিয়ার সামনে বলছি যে ওনাদের যিনি ক্যান্ডিডেট হয়েছেন তপন বাবু, আমার তপন রায়, উনি ক্যান্ডিডেট হয়ে আমাদের সুবিধা হয়েছে। মানুষকে বোঝাবো যে আরএসএস যারা করে, আরএসএস এর অর্থ কি বলুন তো? রাষ্ট্রীয় স্বয়ংসেবক। আপনি ভালো করে খেয়াল করবেন, আরএসএস যারা করে তারা রাষ্ট্রীয়, এটা বলি সন্দীপ দা, আরএসএস তারা আরএসএস আর নেই, তারা রিয়ালেন্স সেবক সংঘ হয়ে গেছে, বুঝে গেছে। কোথায় যাবো যারা এনেছিল? অপূর্বা পোদ্দার প্রার্থী হয়ে বিজেপির সুবিধা হলো নাকি তপন রায় প্রার্থী হয়ে তৃণমূলের সুবিধা হয়েছে? 23 তারিখ করতে হবে। পাশাপাশি আগামী 23 তারিখ মমতা বন্দ্যোপাধ্যায়ের আরামবাগ লোকসভা কেন্দ্রের দুটি সভা এখনো পর্যন্ত স্থির আছে। একটি হচ্ছে আরামবাগের পারুল মাঠ, অন্যটি হচ্ছে খানাকুলের লাইব্রেরি মাঠ। একদম প্রতিবেশী দুটি বিধানসভা, দুটি বিধানসভারই দুটি যে ব্লক, দুটি ব্লক সভাপতি তৃণমূলের দাবি মাঠ উপচে পড়বে। নজর রাখুন আজ বাংলায়, আমরা সেই দিন সরাসরি এই সংবাদ আপনাদের সামনে নিয়ে আসবো। পাশাপাশি জানিয়ে রাখি, আগামীকাল ঠিক সন্ধ্যা 8টায় আবার এই একই রকম ভোটযুদ্ধ নিয়ে আমরা স্টুডিও উপস্থিত থাকছি। শুভরাত্রি। নমস্কার।